প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখানে বসে আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন, কথা শুনছেন, আপনার মূল্যবান সময়কে সম্মান জানিয়েই কিছু কথা বলছি। এতদিন আমি আপনাদের কাছে চাইনি, এখন বলবো। আমার ইউটিউবের চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব বা একটু শেয়ার, লাইক দিলে নিজের কাছে একটু ভালো লাগে, বুঝতে পারি কেউ শুনছেন কিনা বা কেউ দেখছেন কিনা। তো যাক, যেটা নিয়ে বলছিলাম, আমরা এই ফেসবুক, বিশেষ করে ফেসবুক সামাজিক যে যোগাযোগ মাধ্যমে, এর বদৌলতে বর্তমানে অনেক কিছু দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। যদিও অনেকটা গুজব থাকে, ফেক থাকে, মিথ্যাবাদী, গুঞ্জন ছড়ানো, আতঙ্ক ছড়ানোর মতো মাঝে মাঝে কিছু পোস্ট, দৃশ্য, ভিডিও আসে। তবুও তার ভিতর থেকে সত্য মিথ্যা যাচাই করে বুঝবার মতো ক্ষমতা তো মানুষের আছেই, সেটা মানুষ বোঝে। ফেসবুকে গতকাল আমি তুফাইল আহমেদের অতীতের একটি স্টিল পিকচারের সাথে বর্তমান সময়ের একটি স্টিল পিকচার দেখলাম। খুব দৃঢ়ভাবে অনেকক্ষণ ধরে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণধর্মী দৃষ্টিতেই ছবির দিকে তাকিয়েছিলাম। মিশরে রাখা ফেরাউন বা নমরুদ, ফেরাউন নমরুদের যে মমি, যে প্রতিকৃতি, মূর্তি মমি করে রাখা হয়েছে, আমি তোফায়েল আহমেদের বর্তমান যে অবস্থা এবং সেই নমরুদ, তার মুখ আবয়বের ভিতরে বিন্দু মাত্র পার্থক্য খুঁজে পাইনি আমি। ফেরাউনের যে মুখাকৃতি এবং বর্তমান তোফায়েল আহমেদের মুখের আকৃতি 100% একই। যখন থেকে জামাতের বিচার শুরু হলো বাংলাদেশে এবং স্পেশাল ট্রাইব্যুনাল গঠিত হলো, তখন থেকেই, যদিও পরিবেশ ছিল না, তারপরেও আমি সকল দেয়াল, শক্ত প্রাচীর ভেঙে মাঝে মাঝেই ফেসবুকে লিখতাম যে যে স্পেশাল ট্রাইব্যুনালটি গঠিত হলো, যাদের মাধ্যমে জামাতের বিচার হচ্ছে, এই স্পেশাল ট্রাইব্যুনাল যেন ভেঙে দেওয়া না হয়। এই স্পেশাল ট্রাইব্যুনাল যেন রানিং থাকে এবং চলমান থাকে, কারণ এই স্পেশাল ট্রাইব্যুনালে আরও অনেক অপরাধীর বিচারের অপেক্ষায় আছে বাংলাদেশের সার্বভৌমত্ব। বর্তমান সময়ের প্রজন্ম হয়তো জানে না ৭১-এর ঘটনা বা ৭১ পরবর্তী ৭৫-এর ঘটনা, কিন্তু তারা পরবর্তী এই ১৫ বৎসরে তার রেশ কিছুটা হলেও পেয়ে গেছে। এই তোফায়েল আহমেদ জলজ্যান্ত একটি জীবন্ত শয়তান, অত্যন্ত কুখ্যাত খুনি। শেখ মুজিবের তর্জনের ইশারায় চলাফেরা, সারা শরীরে তার রক্তমাখা সাধারণ মানুষের, মুক্তিযোদ্ধার, অনেক নরনারীর, আওয়ামী লীগের মতের বাইরের হোক বা 14 তারিখে যে বুদ্ধিজীবী হত্যা, এর ভিতরেও আমি এর আগে স্পষ্টভাবে জানিয়েছি, 14ই ডিসেম্বরের যে বুদ্ধিজীবী হত্যা, এটা সরাসরি কর্তৃক আওয়ামী লীগ দ্বারা সম্পাদিত এবং এর সরাসরি দূত হিসাবে কাজ করত এই তোফায়েল আহমেদ। এবং সে মুজিব বাহিনীর নেতৃত্ব থেকে শুরু করেই বাংলাদেশের রক্ষী বাহিনীর কমান্ডার নিয়োজিত ছিল এবং রক্ষী বাহিনী কর্তৃক বহু মুক্তিযোদ্ধা, সাধারণ মানুষ এদেশে জীবনের আত্মাহুতি দিয়ে গেছেন। এই তোফায়েল আহমেদ হচ্ছে একটি অভিশপ্ত মানব দেহের বহনকারী। ৭৫-এর পরবর্তী সময় জিয়াউর রহমান হয়তো আরও কিছুদিন যদি থেকে যেতেন, তিনি এইসব জায়গাতে হাত দিতেন। অল্প ক্ষণ আয়ুষ্কাল নিয়ে তিনি আমাদের মাঝে এসেছিলেন, কিন্তু পরবর্তীতে বিএনপির
সেই ধাঁচের অবকাঠামোগত রাজনৈতিক দলীয় যে একটি স্পিরিট শক্তি থাকে না ভিতরে, রাজনৈতিক দলের ভিতরে সাংগঠনিক কাঠামোগতভাবে একটি শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হতে পারেনি। হয়তো এখানে দুর্বল চিত্তের মানুষগুলো, লোভী মানুষগুলো, ব্যবসায়িক মানুষগুলো ধন সম্পদ আহরণের জন্য এই দলে অন্তর্ভুক্ত হয়েছিল, কিন্তু শক্তিশালী পদক্ষেপ নিয়ে নিজেরা বাংলাদেশকে এই অপরাধীগুলোর বিচার করে এই দায় দায়িত্বর নিজের কাঁধে তুলে নেওয়া হোক বা দায়িত্বের ভিতরে ফেলে এইসব জায়গায় হাত দেওয়ার মতো ক্ষমতাশালী লোক বিএনপির কেন্দ্রে ছিল না, এখনও নেই। না হলে জামাতের বিচার যেভাবে আমলিক করে গেছে, এই যুদ্ধকালীন সময় মুজিব বাহিনী এবং পরবর্তীতে রক্ষী বাহিনীর যে অপরাধ সংগঠিত করে গেছে বাংলাদেশে, এর বিচার হয়তো হতে পারতো বা এরা করতে পারতো, কিন্তু এরশাদ তো করবে না। এরশাদও ভারতপন্থী, ভারতের দালাল, ভারতের লিঙ্গ হিসাবে বাংলাদেশকে ব্যবহার করে গেছে। ঠিক বর্তমান আমলিগের পরবর্তী বিএনপিও পুরা দলটি, কেন্দ্রীয় কমিটির যারা আছে, এরা ভারতের শিবলিঙ্গের ভূমিকায় অবতীর্ণ হতে চায় এবং বাংলাদেশকে ওই লিঙ্গ হয়ে বাংলাদেশকে ওই হিসাবেই ব্যবহার করতে চাচ্ছে। খারাপ ভাষায় বললাম, খারাপ ভাষায় করার কিছু নেই, কিন্তু বুঝতে হবে যে ভারতের পা চাটা কুত্তা, ভারতের তোষামোদী, ভারতের ইঙ্গিতে উঠা বসাকারী দল হিসাবে অলরেডি বিএনপি চিহ্নিত হয়ে গেছে। বাংলাদেশের সাথে বাংলাদেশের যে জাতীয় শত্রু, গণশত্রু এবং বাংলাদেশের একটি জাতীয় বেইমান রাজনৈতিক দল হিসাবে বিএনপি চিহ্নিত হয়ে গেছে অচিরেই। আরে আমলিগ তো সেই 13 তারিখেই এদেশ থেকে উৎখাত হতো, যে 13 তারিখে হেফাজতি আন্দোলন পুরা ঢাকা ঘিরে, ঢাকাকে অবরুদ্ধ করে ফেলেছিল সরকারকে। সেদিন তো বিএনপিরও যাওয়ার কথা ছিল, কথা তো তাই ছিল, ম্যাডাম খালেদা জিয়াও প্রস্তুত ছিলেন, কিন্তু বিএনপির মাঠ থেকে বিএনপির সদস্যদেরকে তাড়িয়ে দিয়ে, সরিয়ে দিয়ে, ম্যাডামকে আসতে নিষেধ করে দিয়ে, হেফাজতে আন্দোলনকে মৃত্যুর মুখে ধাবিত করে দিয়ে সেদিনই তারা মুসলিমের মর্মস্থানে আঘাত করেছে এই বিএনপি। তারপরেও যেসব বেঈমান, যেসব রক্তখোর, যেসব লোভী শাসকের ভূমিকায় অবতীর্ণ হওয়ার মতো কিছু মানুষ ছিল, তারা তাদেরকে আওয়ামী লীগীকরণের জায়গায় নিয়ে একটি জাতীয় বেঈমান দল হিসাবে নিজেদেরকে পরিচিত করে ফেলেছে বাংলাদেশের জনগণের সম্মুখে। যাক, আমি যেটা বলছিলাম, সেই তোফায়েল আহমেদ এর স্পেশাল ট্রাইব্যুনালে আমি জীবিত অবস্থায় দেখে যাওয়ার আমার খুব আকাঙ্ক্ষা ছিল ভিতরে, খুব এই দৃশ্য দেখার। যেমনভাবে গোলাম আজম একজন বৃদ্ধ মানুষকে উপরে উঠাইতো, নামাইতো, এই তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক আর এক বেঈমান কুলাঙ্গার, সে তো মারা গেছে আগেই। তোফায়েল আহমেদ মরছে ধুকে তার মৃত্যুর যন্ত্রণায়, তার যে শরীরের বর্তমান অবস্থা নমরুদের মতো। এই দৃশ্য আমাকে শোকাহত করে না, কিন্তু মুসলমান হিসাবে খুব বেশি বলতেও চায় না, কিন্তু এর আরও করুণ পরিণতি হবার কথা ছিল তোফায়েল আহমেদকে। এই ছবির পরেই আরও একটি ছবি ভেসে উঠেছে, যারা দেখেছেন। আওয়ামী লীগকে কারা হালকা করে ফেলেছিল, আওয়ামী লীগের যে ভাব গাম্ভীর্যকে, এই দলকে হালকা করে বেলুন বানিয়ে ভাসিয়ে তুলেছিল কারা? আওয়ামী লীগের কিছু শীর্ষস্থানীয় নেতৃত্বের যারা সম্মুখভাগে ছিলেন, যেমন ডক্টর হাসান মাহমুদ, যাকে হাসাও মাহমুদ বলতো, কাওয়া কাদের তো আছেই, টাকলা মুরাদ সহ বেশ কিছু লোক এই আওয়ামী লীগকে রস্য উপহাস্য করবার জায়গায় নিয়ে গিয়েছিল। ঠিক তেমনি বিএনপিকেও হাস্যরসের পাত্র হিসাবে তুলে ধরেছেন যে কয়জন মানুষ, তার ভিতরে দুদু মিয়া একজন। আমি দুদু মিয়ার গতকালকের একটি স্টিল পিকচারও
তুফাইল আহমেদের ছবির পাশে বসিয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করলাম। দাড়ি গোঁফ নাই, চোখের কোঠরিতে সাদা, মনে স্থির, ধীর স্থির, রক্তশূন্য মুখ অবয়ব, কিছুটা ভীতু, কিছুটা সংকোচ, কিছুটা অপরাধবোধ। এই ছবির ভিতরে খুঁজলে অনেক কিছুই পাওয়া যাচ্ছে। তিনি ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে বেশ কিছু কথা, বেশ কিছু শব্দ ইতিমধ্যে উচ্চারণ করে ফেলেছেন, যেগুলো বাংলার সাধারণ মানুষের হৃদয়ে তীরের মতো গিয়ে বিঁধেছে। বিএনপি মাটিশূন্য হয়ে পড়ছে, বিএনপি নেতৃত্ব শূন্য হয়ে পড়ছে, বিএনপি তার শক্ত ভিত থেকে আস্তে আস্তেই ওই হাসান মাহমুদের, টাকলা মুরাদদের মতো ব্যক্তিরা এই দলটাকে আস্তে আস্তে শূন্যে ভাসিয়ে তোলার সকল উপকরণ, উপাদেয় যা প্রয়োজন সেগুলো দিয়ে দলটাকে এমন একটি জায়গায় উপনীত করেছে, একবার সাগরের কূলে। কখন জানি ঢেউ এসে ভাসিয়ে নিয়ে যায়, অথবা স্থল থেকে জোরে বাতাস এসে দলটাকে সাগরে নিক্ষিপ্ত করে। এই তুফাইল আহমেদের চেহারার ভিতরেও এই নমরুদ, এই ফিরাউনদের চেহারা একবার স্পষ্ট। আমি সচক্ষে তো দেখে এসেছি, আর এদেরকে এখন সচক্ষে দেখছি। এই যে কিছু লোক, কয়জন খান, নজরুল ইসলাম খান, দুই মির্জা, আব্বাস মির্জা, ফকা মির্জা, কয় তিতলি, নিশিচর, রাজজাগা কন্যা, বড় বড় শিক্ষিত সনদের নাম ব্যবহার করে রাজনৈতিক পরিবেশটাকে, বিশেষ করে বিএনপির রাজনৈতিক পরিবেশটাকে বাংলাদেশের মানুষের ভিতর থেকে উচ্ছিষ্টে পরিণত করেছে, উচ্ছিষ্টে পরিণত হয়েছে নিজেরা। গতকাল হঠাৎ একজন বলছেন ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে আন্দোলনে যাবার প্রয়োজন নেই, আর একজন বলছেন সময় দিতে তারা প্রস্তুত। হঠাৎ ঘুরে গেলেন কেন? আমি বলেছিলাম বিএনপির যারা ঢাকাস্থ নেতা, ঢাকায় বসে বাংলাদেশের পালস, বাংলাদেশের জনগণের সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করেন। 5ই আগস্টের আন্দোলনের কণ্ঠস্বর তো আপনাদের কানে পৌঁছায়নি, কারণ আপনারা রাজপথে ছিলেন না, রাজপথের খবর জানেন না। আপনারা সেফ জোনে বসে বসে হয়তো টিভির সম্মুখে ছিলেন, হয়তো জানার চেষ্টা করেছেন যে দাবরানি কি আপনাদের দিকেও আসছে কিনা। এই ভীত অবস্থায় ছিলেন, থাকলে হয়তো কাওয়া কাদেরদের সাথে আপনারাও পালাতেন। আওয়ামী লীগের সাথে আপনাদের যে মাখামাখি গোপন যোগাযোগ ছিল, এখন তো পরিষ্কার। আপনারাও যদি দেখতেন সমস্যা, আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আপনারাও এদেশের থেকে চলে যেতেন, এবং তারা উপর তলায় থাকতো, আপনারা নিচের তলায় থাকতেন, এটা স্পষ্ট। তো যাকে এই যে বেঈমান, মুনাফেক, জাতীয় মির্জাফর, জাতীয় শত্রু, গণশত্রু এবং বাংলাদেশের গণতান্ত্রিক ধারার শত্রু, এবং এই যে নমরুদ ফিরাউনদের চরিত্রগত বৈশিষ্ট্য নিয়ে বাংলাদেশের মানুষের ভিতরে শাসক হিসাবে নীরবে যাদের পদচারণা ছিল, মানুষের দৃষ্টি যাদের ভিতরেই নিবন্ধন ছিল যে এরাই দেশের হত্যাকর্তা, এদের বাইরে দেশ পরিচালিত হতে পারে না, শাসক হিসাবে এরাই একমাত্র যোগ্য ব্যক্তি, যেমন ক্ষুধা দাবি করার মতো শক্তিশালী যে মন্ত্রী পরিষদ বলেন, প্রধান রাষ্ট্র শাসক হিসাবে নমরুদ ফিরাউন আবির্ভূত হয়েছিলেন। এইসব নব্য বাংলাদেশে এই তুফাইলদের মতো, এই দুদু, আব্বাস, ফখরুল বা আরও অনেক আছে। এরপরে আরেকটা ভিডিওতে আমি কিছু গণশত্রুর নাম স্পষ্ট করব। তাদের যে চরিত্রগত বৈশিষ্ট্য, এটা মানুষ বুঝে গেছে, তাদের কাজকাম, তাদের কথাবার্তার ভিতর দিয়েই আরও পরিষ্কার হয়ে যাচ্ছে
যে কারা ভারতের দালালি করে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের মানুষের চিন্তা চেতনায়, বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ উন্নয়নের কথা, উন্নয়নের সাথে না থেকে কীভাবে ভারতমুখী করে ফেলেছিল এদেশকে। শিল্প, কল কারখানা, অর্থনৈতিক যত ধরনের বাংলাদেশকে দাবিয়ে দমিয়ে রেখে এদেশের জমিদারের ভূমিকায় থেকে ভারতের প্রভুত্ব মেনে নিয়ে দিল্লির পাঁচাটা পোষ্য ডোমেস্টিক অ্যানিম্যাল হয়ে রাজনৈতিক দল নয়, এরা কিছু ব্যক্তি বাংলাদেশকে রাজনৈতিক সিন্ডিকেট করে পরিচালিত করতে চেয়েছিল। বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এদের চেহারা এখন পরিষ্কার হয়ে গেছে। অতএব এইসব নমরুদ ফেরাউনদেরকে, আওয়ামী লীগের যেমন নেতাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা হয়েছে, বিএনপিরও এইসব ইউনুস বিরোধী যারা, বর্তমান সংস্কার বিরোধী যারা, বর্তমান বাংলার মানুষের সেন্টিমেন্টের বিরোধী যারা, এদের বিরুদ্ধেও তদন্ত হোক। যারা বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে, ডিসেম্বরের পরে যারা বাংলাদেশকে অস্থিতিশীলতার ভিতরে নিয়ে যাওয়ার সকল ষড়যন্ত্র করছে, বিএনপিকে যারা সেই অগ্নি দল বলেন, সন্ত্রাসবাদী যেসব দল, যেসব উপাধিগুলো আওয়ামী লীগ দিয়েছিল নিজেদেরকে, সেভাবেই যারা পরিচিতি দিবার চেষ্টা করছে, এদেরকেও দেশের ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হোক। এদের বিরুদ্ধেও বাংলাদেশের ষড়যন্ত্রের কোনো ডকুমেন্ট বা এইসব কথাবার্তাই তাদের প্রমাণ। এদের বিরুদ্ধে যেমন নিষেধাজ্ঞা দেওয়া হোক, তেমনি রাজনৈতিক বক্তব্য দেওয়ার থেকে বিরত রাখার জন্য যতটুকুন প্রয়োজন ততটুকুন করা হোক। এবং আমি বাংলাদেশের সকল মিডিয়ার কাছে বিশেষভাবে অনুরোধ করব, টেলিভিশন মিডিয়া খুব প্রচলিত যেসব টিভি চ্যানেলগুলো সাধারণ মানুষ সবসময় দেখে, তাদের কাছে অনুরোধ করব তাদের ক্যামেরাম্যান যেন ইলিয়াস, কনক সরোয়ারদের মতো রাস্তায় নেমে আসে, পথে নেমে আসে, ওই সব নেতাদের নিয়ে টকশো না করে সাধারণ মানুষের ভাবাবেগপূর্ণ কথা, সাধারণ মানুষের আকাঙ্ক্ষা, সাধারণ মানুষের ইচ্ছা, বাংলাদেশের যারা রক্ত দিয়ে স্বৈরা শাসককে দেশ থেকে বিতাড়িত করেছে, তাদের মনোবাসনা, মনোকামনা কি, সেটা তুলে ধরে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হোক। ওই সব নেতা নামধারী সন্ত্রাসী নমরুদ ফেরাউনদের থেকে মিডিয়াগুলো যেন মুখ ফিরিয়ে আনে। দলীয় কে কে কী প্রেস দিল, কি বিজ্ঞপ্তি পাঠালো, সেটা যেন স্ক্রোলে না দেখিয়ে সাধারণ মানুষের বক্তব্যকে মূল্যায়ন করে দেশের কল্যাণে তারাও যেন এগিয়ে আসে, তাদের সেই ভূমিকা রাখে। অতএব আমি নমরুদ ফেরাউনদের থেকে, এইসব ডেভিলদের থেকে সরে এসে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ, সে যে ধর্মেরই হোক, সবাই যার যার ধর্মের ভিতরে থেকে বাংলাদেশকে তারা সুখে শান্তিতে দেখে যেতে চায়, তাদের ভবিষ্যৎ প্রজন্মকে রেখে যেতে চায়। অতএব এইসব ফেরাউন নমরুদদের থেকে আমাদেরকে মুক্তি দেবে সেই সংস্কারই একটি রাষ্ট্রীয় সংস্কার আমরা চাই, এবং এই সংস্কারের মধ্য থেকেই আমরা আমাদের সরকার গঠন করে নিতে চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।